ইডি হলো ইডিয়েট, রেড করবে, আর বাকি কি করবে আমার জানা নেই। যদি ধরতেই হয় খোকাবাবু আর দিদিকে ধরলেই সব মিটে যাবে। সব চোরের নেতা ও নেত্রী হচ্ছে এই দুজন। মমতা অভিষেককে চোর বলে খোটা কংগ্রেস নেতার বুঝুন কাণ্ড। তিনি বলছেন ইডি হলো ইডিয়েট, আর খোকাবাবু আর দিদিকে ধরলেই নাকি সব মিটে যাবে। আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার ৮ দিন অতিক্রান্ত। মঙ্গলবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, এই নারকীয় ঘটনায় রাজ্য সরকারের মদত ও চরম নিষ্ঠুরতা স্পষ্ট। এই অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত ৩০ জনের বেশি শ্রমিকের মৃত্যু ও নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। অধীর রঞ্জন চৌধুরীর দাবি, প্রশাসনিক গাফিলতি ও শাসক দলের প্রত্যক্ষ প্রশ্রয় এত বড় মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তিনি ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর বলেন, ইডি হলো ইডিয়েট, রেড করবে, আর বাকি কি করবে আমার জানা নেই। যদি ধরতেই হয় খোকাবাবু আর দিদিকে ধরলেই সব মিটে যাবে। সব চোরের নেতা ও নেত্রী হচ্ছে এই দুজন। কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী, শুনবো। ইডি আর কদ্দু যাবে আমার জানা নাই। ইডিকে আমি ইডিয়েট বলি, ও রেড ফেট করবে, বাকি কি হবে আমার জানা নাই। যদি ধরতেই হয় তাহলে বেশি দূর যেতে হবে না, এই খোকাবাবু আর দিদিকে ধরলে সব মিটে যাবে। সব চোরের নেতা আর নেত্রী হচ্ছে এই দুজন বাংলায়। একই সঙ্গে আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি বলেন, কলকাতার বুকে এত বড় ঘটনা ঘটলো অথচ এর দায় তৃণমূলের নয়। শাসক দলের পূর্ণ মদত ছাড়া জলাভূমির ওপর এমন অনিয়ম করে কারখানা গড়ে ওঠা অসম্ভব। তার প্রশ্ন, কেন কারখানায় কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না? কেন প্রশাসন এখনো জানে না কারখানার মালিককে বা কতজন শ্রমিক সেখানে কাজ করতেন? তিনি অভিযোগ করেন, তৃণমূল নেতাদের প্রশ্রয় নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এমন মরণ ফাঁদ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপস্থিতি নিয়ে তীব্র কটাক্ষ করে অধীর বলেন, কলকাতা থেকে কয়েক কিলোমিটার দূরে এতগুলো মানুষ মারা গেলেন অথচ মুখ্যমন্ত্রী একবারের জন্য এখানে আসার প্রয়োজন বোধ করেননি। তিনি আজ হৃদয়হীন, বিবেকহীন এক নিষ্ঠুর শাসক হিসেবে প্রতিষ্ঠিত। কালো ব্যাজ পরে ওনার এখানে আসা উচিত ছিল, অথচ তিনি দিল্লিতে গিয়ে সার্কাস করছেন। কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী, শুনবো। কলকাতার বুকে আজকে এত বড় অগ্নিকাণ্ড এবং সে অগ্নিকাণ্ডের কারণে এখন পর্যন্ত আমাদের কাছে খবর ৩২ জন মানুষের প্রাণ গেছে। প্রাণ গেছে মানে পুড়ে ছাই হয়ে গেছে তারা। তাদের কোনো দেহের অংশ পর্যন্ত প্রমাণ হিসাবে কারো কাছে নেই। এই যৌতুকগৃহ হয়ে যাওয়ার পর শয়ে শয়ে লোক সেখানে যাতায়াত করেছে, ফলে তার প্রমাণপত্র কী অবস্থা আছে তাও জানা নেই, যাকে আমরা বলি ইংরেজিতে ফরেন্সিক কন্টামিনেশন। ফরেন্সিক তদন্ত যে করবে তার কোথায়, তার আইটেম কী করে পাবে, তার সিমটম কী করে পাবে, তার স্যাম্পল কী করে পাবে আমাদের জানা নাই। একটা বড় প্যারাডক্স হচ্ছে এটাই যে যখন এই বাংলায় শহরের পাশে এইভাবে এক যৌতুকগৃহ, যে যৌতুকগৃহ তৈরির পিছনে সরকারি তৃণমূল দলের পূর্ণ মদত ছাড়া হতে পারে না, সেই তৃণমূলের নেতারা, তৃণমূলের অপরাধীরা, যাদের দৌলতে আজকে এখানে এই ধরনের শিল্প গড়ে ওঠে, এই ধরনের ব্যবসা গড়ে ওঠে অনিয়ন্ত্রিত, যেখানে কোনো রেগুলেশন নেই, না সেখানটায় ফায়ার ব্রিগেডের কোনো অনুমতির দরকার, না সেখানটায় অগ্নি নির্বাপক ফায়ার এক্সটিংগুইজার যাকে বলি তার কোনো প্রয়োজন, না কী ধরনের কারখানা, কী ধরনের বাণিজ্য হচ্ছে তার জন্য বিবরণ, কে মালিক, তার আন্ডারে কতজন ছিল, সে রেজিস্টার কোথায়, তারা কোথায় ইএসআই ছিল কিনা, ইন্স্যুরেন্স ছিল কিনা, তাদের এমপ্লয়মেন্ট রেজিস্টার কিনা, কিছু জানা নাই। তাহলে শহরের বুকে কিভাবে এরকম শিল্প, এরকম বাণিজ্য চলছে যেখানটায় মালিকের কাছে তার কর্মচারীদের তালিকা থাকে না, প্রশাসন জানে না কত কর্মচারী এখানে ছিল, মালিক কে, সে মালিক কোথায় তাও সবাই জানে না, একটা না আরও মালিক তাও আমরা সব জানি না। কি করে তারা এখানটায় অনুমতি পেল, কার দৌলতে, তার কোনো
তদন্ত নেই, তার কোনো ব্যাখ্যা নেই। মাঝখান থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে যখন সব থেকে আগে শোক প্রকাশের জন্য কালো ব্যাজ পরে তার এই নাজিরাবাদে আসা উচিত ছিল, তখন সে দিল্লিতে গিয়ে সার্কাস করছে আর দিল্লিতে সুপ্রিম কোর্টে হাজিরা দিয়ে তার নাজিরাবাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন থেকে সে পালিয়ে বেড়াচ্ছে। আচ্ছা, কোনো মানুষ বাংলার এটাকে সমর্থন করবেন যখন কলকাতার বুকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডে 32 জন গরিব মানুষ তো বটেই, তারা তো কর্মচারী, তারা তো সব মজদুর, তাদের প্রাণ চলে গেল, আরও কত মানুষের প্রাণ গেছে তাকেও বলতে পারছে না, কারণ সেখানটায় কর্মচারীদের কোনো তালিকা ছিল না। তিনি আরো বলেন, রোম যখন পুড়ছে নীরব বাঁশি বাজিয়েছিল, আর এখানে যত গৃহে মানুষ পুড়ছে আর দিদি কালো কাপড় পরে দিল্লিতে সার্কাস দেখাচ্ছে। কি বলেছেন তিনি, শুনবো। অনেক দিন আগে আমরা শুনেছিলাম যে রোম যখন পুড়ছে তখন নীরব বাঁশি বাজাচ্ছে। বাংলা দিদিমণিকেও দেখলাম কলকাতায় যতুগৃহ হয়ে গেছে, দিদি দিল্লিতে গিয়ে সার্কাস দেখাচ্ছে। নীরব বাঁশি বাজিয়েছিল, দিদি দিল্লিতে গিয়ে সার্কাস দেখাচ্ছে, যখন তার বাংলায় এরকম যতুগৃহ আমাদের সামনে খাড়া হয়ে আছে। এরকম আরও কত যতুগৃহ কলকাতায় আছে আমরা জানি না, কারণ পশ্চিমবঙ্গে ঘটনার খবর পাই মৃত্যুর পরে, মৃত্যুর আগে কোনো প্রতিরোধক ব্যবস্থা নেই। মৃত্যুর পর তখন কত টাকা তার দাম তা ঠিক হয়, মৃত্যুর পর জানা যায় কোথায় কত রকমের বেআইনি কাজ হয়েছে। মৃত্যুর আগে কিন্তু সেগুলোকে আমরা জানতে পারি না বা সেগুলোকে চিহ্নিত করে মৃত্যুকে ঠেকাতে পারি না। তাই এখানটায় এসে বাংলার যে কোনো মানুষের মতন আমারও হৃদয়ে যন্ত্রণা হচ্ছে, হৃদয় বিদারক এই ঘটনা দেখে আমি অত্যন্ত দুঃখিত, মর্মাহত। তাদের পরিবারের প্রতি সমবেদনা বললে কম হবে, তাদের পরিবারের প্রতি আমাদের তাদের সেই দুঃখের সঙ্গে নিজেদেরকে দুঃখের সাথী বলে ভাবছি আমরা। এটা এর থেকে দুঃখজনক আর কিছু ঘটনা হতে পারে না। তবে আরও একটা কথা, যে দেখুন আমরা সবাই বলি যে ঘটনা থেকে শিক্ষা নাও। এই কলকাতার বুকে এরকম কত যে ঘটনা ঘটেছে তা আমাদের সকলে জানা আছে। এই কোলে মার্কেট থেকে আরম্ভ করে কলকাতায় বড়বাজার থেকে আরম্ভ করে কত রকম ঘটনা ঘটেছে, কিন্তু আমরা দেখছি যে এখানকার এই সরকার কখনো এই সমস্ত ঘটনা থেকে কোনো শিক্ষা নিতে চাইছে না। অনেক দিন আগে আমরা শুনেছিলাম যে রোম যখন পুড়ছে তখন নীরব বাঁশি বাজাচ্ছে। বাংলা দিদিমণিকেও দেখলাম কলকাতায় যতুগৃহ হয়ে গেছে, দিদি দিল্লিতে গিয়ে সার্কাস দেখাচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।